শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন ঘড়িতে বাজে 7:30 আর আমি ঘুম থেকে উঠেছি ওই 7:10-এর দিকে। তখন ব্রাশ করা হয়ে গেছে আর থাইরয়েডের ওষুধটা খেয়ে এখন আমি বসে আছি ওই 7:45-8টার দিকে চা খাবো বলে। আর সকালে চা না খেলে আমার ভালো লাগে না, আগে খেতাম না, তবে এখন যাই হোক অভ্যাস হয়ে গেছে। তো তোমার কাল থেকে বৃষ্টি পড়ছে, কাল বিকেল থেকে বৃষ্টি পড়ছে, তো এখনও কিন্তু সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে। ওয়েদারটা ভীষণ ভালো আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো শাশুড়িমা এখন স্নান করতে গেছে, তো আমি আগে চাটা খেয়ে নেবো, তারপর নিচের রুমগুলো সব মুছে নেব। তো চলো যাই হোক, এখন থেকে ব্লগটা শুরু করলাম আর আশা করছি অন্যদিনের মতন আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। তো সাথে থেকে তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। ঘুম থেকে উঠে সব থেকে বিরক্তর সময় হচ্ছে আমার এই থাইরয়েডের ওষুধটা খাওয়ার পর প্রায় 30 থেকে 40 মিনিট অপেক্ষা করা। যেদিন কাজ থাকে সেদিন তো সময়টা পেরিয়ে যায়, আর যেদিন কাজ থাকে না সেদিন বসে বসে কি পরিমাপে যে বিরক্ত লাগে। তো যাই হোক, কোনো রকমে 30-40 মিনিট অপেক্ষা করার পর এখন চা আর 2টো টোস্ট বিস্কুট খেয়ে নেব। আমাকে অনেকেই বলেছো দিদি ভাই বাসি মুখে ওষুধটা খেয়ে নেবে, তারপরে একটু শুয়ে প্রায় 1 ঘন্টা পর ঘুম থেকে উঠে ব্রাশ করে চা খাবে। তো এই আইডিয়াটা তোমরা একদম ঠিকই বলেছো, কিন্তু সত্যি কথা বলতে বাসি মুখে আমি কিছু খেতে পারি না। ব্রাশ করার পরেই কিন্তু আমি থাইরয়েডের ওষুধটা খাই। তো কিছু করার নেই, একটু হয়তো বিরক্ত লাগে ওই 30-40 মিনিট সময়টা বের করা, তবে যাই হোক সময়টা কিন্তু বের হয়ে যায়। আমার চা খাওয়া যেই হয়ে গেছে সেই এখন চলে এসেছি নিচের রুমগুলো মুছে নেবার জন্য। আগে জানো তো নিচের রুমগুলো এখন যেমন প্রত্যেক দিনেই মোছা হয়, আগেও প্রত্যেক দিনই মোছা হতো, আমি মুছতাম, তবে এখন আর প্রত্যেক দিন আমার মোছা হয়ে ওঠে না। যেদিন শাশুড়ি মা হয়তো ঘুম থেকে দেরিতে উঠলো বা হয়তো শরীর ভালো লাগছে না সেদিনই আমি মুছে নিই, তাছাড়া শাশুড়ি মাই মুছে নেয়। আর আগে কিন্তু ওপরের রুমগুলো কি করতাম সপ্তাহে 2 দিন কি 3 দিন মুছতাম। এখন আমার প্রেগনেন্সি জার্নির 8 মাস বলতে পারো, ওপরের রুমগুলো মোছা হয়ে ওঠে না, যেহেতু আমি পারি না। তখন আমার শাশুড়ি মা কী করে, সপ্তাহে 1 দিন বা 10 দিন 15 দিন পর একবার করে মুছে আসে। যেহেতু ওনার পক্ষ সম্ভব হয়ে ওঠে না নিচের সমস্ত কিছু কাজবাজ করা, তারপরে ওপরের ঘরটার মোছা, এগুলো হয়ে ওঠে না। আর সত্যি কথা বলতে একজনের পক্ষে কখনোই সম্ভব নয় পুরো ঘরটাকে হ্যান্ডেল করা। শুধু ঘর পরিষ্কার করলেই তো হবে না, রান্না বান্না আছে, বাসন ধোয়া আছে, কাপড় কাচা আছে, একটা সংসারে কিন্তু কম কাজ থাকে না। যাই হোক, অনেকেই বলেছো যে তাদের প্রেগনেন্সি জার্নি চলছে তবুও তাদের শাশুড়ি মারা হাতে হাতে কাজ করে দেয় না, মানে কিছুই করে না, সবটা তাদের ওপরেই ছেড়ে দিয়েছে। এমনকি আগে যা কাজ করতো তার তুলনায় বেশিই করছে। তো সেখানে আমি বলবো অন্তত এই সময়টাতে শাশুড়ি মাদের অবশ্যই বৌমাদের পাশে থাকাটা দরকার। কারণ দেখো এই সময় মানুষের সেকেন্ডে সেকেন্ডে মুড চেঞ্জ হয়, শরীরে নানান রকমের পরিবর্তন আসে, কখনো ভালো লাগে তো কখনো খারাপ লাগে। তো এই সময় যদি এত কাজের প্রেশার থাকে সত্যি কথা বলতে একদমই ভালো লাগে না। আর এই সময়টাতে আমিও একটা জিনিস ফিল করি, সব সময় না একা থাকতে ইচ্ছে করে, চুপটি করে একা থাকবো, ব্যাস আর কিছু না। এই সময় যদি কাজের প্রেশার থাকে আর কাছের মানুষগুলো যদি পাশে না থাকে তাহলে কিন্তু সত্যি একটা বিরক্তকর ব্যাপারই বটে। আমার ব্লগে তোমরা কতটা কি বুঝেছো বা জেনেছো জানি না, তবে আমি প্রত্যেক দিন যেমনভাবে থাকি সেটাই কিন্তু তুলে ধরি। তো সেইখানে আমি আমার শাশুড়ি মা দুজনেই কিন্তু হাতে হাত মিলিয়ে কাজ করি। যেদিন আমার শাশুড়ি মার পক্ষে সম্ভব হয় না সেদিন যেমন আমি হয়তো ওনার কাজগুলো করে দিলাম, যেদিন হয়তো আমার পক্ষে সম্ভব হয় না সেদিন হয়তো উনি করে দিলেন। তো এই জিনিসটা একে অপরের বোঝা দরকার, দুজনেরই। শাশুড়ি মার যেমন বৌমাকে বোঝা উচিত সেরকম বৌমারও শাশুড়ি মাকে বোঝা উচিত। আর একে অপরের যদি বোঝাবুঝি থাকে তাহলে কিন্তু আর কোনো অশান্তি লাগে না। যাই হোক, সবাই ভালো থাকলেই ভালো, এইটুকুই আশা করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল রাত থেকে যেহেতু বৃষ্টি পড়ছে, এমনকি সকালেও বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারটা তো ভীষণ ঠান্ডা, আর এই ওয়েদারেই কিন্তু আমাদের খিচুড়ি খেতে ইচ্ছে করে।
তো আজকে শাশুড়ি মাকে আবদার করেছিলাম একটু খিচুড়ি বানিয়ে দাও। তো শাশুড়ি মা বললো ঠিক আছে, আজকে খিচুড়ি বানাবো। স্নান করার পর আমার যা কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো শেষ করে এখন বসে গিয়েছি সবজি কাটতে। তো এদিকে কালকের বাঁধাকপি পাতা ছিল সেগুলোই দিয়ে দিয়েছিলাম, তারপরে কুমড়ো, আলু, বরবটি, একটু শাক এইসব দিয়ে আজকে খিচুড়ি হবে। আর সত্যি বলতে আমার শাশুড়ি মা কিন্তু খিচুড়িটা জাস্ট দারুণ বানায়, আমার তো খুবই ভালো লাগে। আজকের ভিডিওতে একটা বোনু কমেন্ট করেছো, দিদি ভাই তুমি সারাদিনে কত লিটার জল খাও? আমাকে আমার ডাক্তার যেমন 3 লিটার জল খেতে বলেছে, তবে আমি 3 লিটার জল খেতে পারি না। তো বোনু আমি একটাই কথা বলবো, এই প্রেগনেন্সির সময় মিনিমাম 4 লিটারের কাছাকাছি জল খাওয়াটা খুবই দরকার। কারণ এখন যে পরিমাপে গরম পড়েছে, শরীরে তো ঘাম দিয়ে পুরো জলটা বেরিয়ে যাচ্ছে, সেখানে আমি বলবো সারাদিনে মিনিমাম 4 লিটার জল খাওয়াটা খুবই দরকার। চেষ্টা করো মানে জলটা খাওয়ার। যদি ভুলে যাও তাহলে আমি বলবো অ্যালার্ম সেট করে রেখে দাও, অ্যালার্ম বাজলে জলটা খেয়ে নেবে। মিনিমাম 20 মিনিট 25 মিনিট পর পর জলটা খেয়ে নেবে। তো আমাকে যদি বলো, আমি কিন্তু বরাবরেরই বেশি বেশি করে জল খেতাম। এখন হয়তো প্রেগনেন্সি চলছে বলে হয়তো একটু বেশিই খাচ্ছি, তবে আমি বরাবরেরই কিন্তু মিনিমাম 3.5 লিটার 4 লিটারের কাছাকাছি জল খেতাম। আর এখন যেহেতু প্রেগনেন্সি চলছে, এখন প্রায় বলতে পারো 4 থেকে 5 লিটারের কাছাকাছি জল খাই। তবে প্রত্যেক দিন হয়তো সমান হয়ে ওঠে না, মিনিমাম কোনো দিন হয়তো 4 লিটার হলো, কোনো দিন 4.5 লিটার, তবে 4 লিটারের নিচে কিন্তু কমে না। আবার এমনও দিন গেছে যেদিন হয়তো তোমার ধরো প্রচণ্ড গরম পড়েছে, একদমই থাকতে পারছি না, সেদিন তো 6-7 লিটারও হয়ে গেছে। তবে হ্যাঁ, অতিরিক্ত জলটা খাওয়াও ভালো নয়, আবার কম খাওয়াটা তো আরোই ভালো নয়। সেখানে আমি বলবো একটা মাপ করে জল খাবে। আমার যেমন একটা বোতল আছে, সেই বোতলের মাপ করে আমি জল খাই। তাহলে আমার কি হিসাব থাকে যে আমি সারাদিনে ঠিক কত লিটার জল খেলাম। তবে হ্যাঁ, মিনিমাম আমি 5 লিটারের কাছে জল খেয়ে থাকি, মিনিমাম। এর বেশিও হয়, কম তো হয় না, বরং বেশিটাই হয়। এবার আমি বলি প্রেগনেন্সিতে জল না খেলে প্রবলেমটা কোথায় হয়। আসলে আমাদের বেবি কিন্তু জলের মধ্যেই থাকে, সেখানে জল যত বেশি খাবে তত কিন্তু তোমার বেবি সুস্থ সবল থাকবে, ভালো থাকবে। সেখানে আমি বলবো জল খাওয়াটা কিন্তু মানে প্রেগনেন্সিতে সবথেকে একটা ভালো জিনিস বলতে পারো, যদি তুমি বেশি বেশি করে জল খেতে পারো। জল খেলে কিন্তু শরীরে আর দেখবে কোনো প্রবলেম থাকবে না। তাই তোমাকে আমি একটাই কথা বলবো, সারাদিনে 2 থেকে 3 লিটার জল না খেয়ে মিনিমাম চেষ্টা করো 4 লিটার পর্যন্ত জলটা খাওয়ার। একটা হিসাব করে বোতল রেখো, বোতলটা দেখবে কত লিটারের, বলে সেই হিসাবে যদি সারাদিন কাউন্ট করো তাহলে তুমি নিজেই বুঝতে পেরে যাবে সারাদিনে ঠিক তুমি কত লিটার জল খাচ্ছ। তবে অবশ্যই আমি একটাই কথা বলবো, জলটা বেশি করে খেও। এখন ঘড়িতে প্রায় 11টা থেকে 11:30 বাজে, আর এখন আমি চলে এসেছি শ্বশুরমশাইয়ের মাথায় কলপ লাগাবার জন্য। তো এখন আমি দেখতেই পাচ্ছ শ্বশুরমশাইয়ের মাথায় কলপ লাগিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু বেশি রান্নাবান্না হয়নি, ওই খিচুড়ি, ডিম কারি হয়েছিল। তবে আমি যেহেতু কারিটা খাই না, তাই আমার জন্য আর কি ডিম সেদ্ধ রাখা হয়েছিল, আর আলু ভাজা, পাঁপড় ভাজা, এই ছিল আজকের মেনু। তো ওয়েদারটা তো বললামই সকাল থেকে এইরকমই, কখনো বৃষ্টি পড়ছে তো কখনো ছাড়িয়ে যাচ্ছে। তো ভাবলাম ওপরে যাই, জামা প্যান্টগুলো যদি উলট পালট করে দিই তাহলে হয়তো কিছুটাই শুকিয়ে যেতে পারে। এক পাশটা হাফ শুকিয়েছে, আবার যদি আমি উল্টে পাল্টে দিই তাহলে পরের পাশটা আবার শুকিয়ে যাবে। তো সেই জন্যে আর কি এখন উপরে চলে এসেছি, যেহেতু বললামই তো রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে। তো এখন এই যে কাপড়গুলো সব উলট পালট করে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো, দিদি ভাই তোমার কি এখনও সাদা সাদা স্রাবটা বের হয় না হয় না? তো অনেকেই বলেছো আমাদের যেমন জলের মতন বের হয় তোমার ঠিক কেমন হয়। আমার যেমন ধরো প্রথম 5 থেকে 6 মাস বলতে পারো ওই জল টাইপের মতো বের হতো, তারপরে যেমন ছানা কাটা কাটা যেমন হয় সেরকম টাইপের বের হতো। তবে এখন আমাকে একটা ডাক্তার ওষুধ দিয়েছে, তো সেই ওষুধটা সম্পর্কে আমি খুব তাড়াতাড়ি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব যে কিসের ওষুধ না ওষুধ। তবে ওই ওষুধটা দেওয়ার পর থেকে কিন্তু বলতে পারো অতিরিক্তই আমার সাদা স্রাবটা বের হচ্ছে। আর আমি ঠিক বলে বোঝাতে পারবো না যে ওইটা কী রকম ধরনের, না পুরো পাতলা জল, না ছানা কাটা কাটা। পিরিয়ডস যেমন হয় ঠিক সেই রকমই বলতে পারো। তবে পিরিয়ডস যেমন ব্লাড বের হয়, এটা হচ্ছে সাদা স্রাব, এইটুকুই হচ্ছে তফাৎ।
তো যাই হোক, সেটা আমি খুব তাড়াতাড়ি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব যে ডাক্তার আমাকে কি ওষুধ দিয়েছে, কেন দিয়েছে, বা ওষুধটার কারণটা কি, সেটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। অনেকদিন ধরেই ভাবছিলাম শেয়ার করব, কিন্তু সত্যি বলতে হয়ে উঠছিল না। তবে যাই হোক, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমি ওষুধটার সম্পর্কে শেয়ার করব। অন্যদিন কি হয়, বাসনগুলো আমাদের কলতলে রাখা হয়ে যায়, যেহেতু রোদ উঠে বাসনগুলো শুকিয়ে যায়। তবে আজকে তো বৃষ্টি পড়ছে, তাই বাসনগুলো সমস্ত কিছু নিয়ে চলে এসেছি, আর একটা কাপড়ের সাহায্যে ভালো করে বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি। আর এখন বসে গেছি খাবার খেতে। মেনুতে তো বললামই, খিচুড়ি, পাঁপড় ভাজা, আলু ভাজা, ডিম সেদ্ধ আর ঘি ছিল। তো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমি চলে এসেছি রুমের মধ্যে, এখন শুয়ে পড়ব। তো আজকের মেনুতে ছিল খিচুড়ি, আলু ভাজা, ডিম সেদ্ধ, মানে ডিমের কারি ছিল। তো আমি যেহেতু ডিমের কারিটা খেতে খুব একটা পছন্দ করি না, তাই আমি ডিম সেদ্ধই খেয়েছি। আর পাঁপড় ভাজা ছিল। যেহেতু সকাল থেকে বৃষ্টি পড়ছে, ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা, তাই আর কি খিচুড়ি খেতে ইচ্ছে হলো। তো আর খিচুড়িটা খেয়ে আমার এত পরিমাপে ঘুম পেয়েছে যে কি বলবো। তো খিচুড়ি খাওয়ার পর তোমার ওষুধও খেয়ে নিয়েছি, আর এখন তো বললামই রুমের মধ্যে চলে এসেছি। আর এখন একটু ঘুমিয়ে পড়বো, কারণ বললামই তো খুবই ঘুম পেয়েছে। আর এখন এত পরিমাপে ঘুম পাচ্ছে যে কি বলবো, সবসময় মনে হচ্ছে শুধু ঘুমিয়েই থাকি। তো যাই হোক, কালকে রাতেও ঘুমটা বেশ ভালো হয়েছে, যেহেতু ওয়েদার ঠান্ডা ছিল। আর আজকের ওয়েদারটাও ভীষণ ভালো আছে। তো যাই হোক, বেশি আর বকবক করবো না, চলো এখন আমি ঘুমিয়ে পড়ি। তো চলো, এখনকার মতন টাটা, আমি একটু রেস্ট নিয়ে নিই।